প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী বাংলা বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র নিয়ে। স্ক্রিনে দেখো, এখানে তোমাদের এই যে প্রশ্ন সেটটি রয়েছে তার সম্পূর্ণ নম্বর 50 এবং সময় রয়েছে কিন্তু 90 মিনিট। তো এখানে দেখো, তোমাদেরকে এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে আজকের এই পর্বে বা প্রশ্নপত্রে তার সমস্ত উত্তরগুলো নিয়ে আলোচনা করব। উত্তর সহ অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নাও এবং পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন সহ উত্তরগুলো তোমরা ভালো করে কিন্তু রপ্ত করে নেবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো, এর যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তোমরা প্রত্যেকে কমেন্ট করো। এবং তার পাশাপাশি পিডিএফ তোমরা কোথা থেকে সংগ্রহ করবে ফ্রিতে, তা এই ভিডিওর মধ্যেই আমি আলোচনা করে দেবো। তোমরা পর্বটি দেখতে থাকো। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম হচ্ছে, এক জায়গায় এই নির্দেশ দেওয়া রয়েছে এই প্রশ্ন সেটে। তো এখানে 12টা প্রশ্ন তোমাদের প্রথমে করতে হবে এমসিকিউ। প্রশ্ন 1, দুন্ধুবি শব্দের অর্থ। দুন্ধুবি শব্দের অর্থ কি? আমরা জানি যে ঢাক। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার তোমাদের করেছি যখন টেস্টগুলো করেছি। 2, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। ঠিক আছে, লাইনটা পড়লেই অটোমেটিক উত্তরটা রেডি হয়ে যাচ্ছে কিন্তু। তো তোমরা বিষয়টা যদি ভালো করে পড়ে থাকো উত্তর অনায়াসে করে আসতে পারবে। 3, মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম কি? উত্তর দিগ্বিজয়। লেখক সবাইকে ভিড় জমাতে দেখছিলেন। কোথায় ভিড় জমাতে দেখছিলেন? হেদো পার্কের কাছে। 5, জীবনের ঝরাপাতা গ্রন্থটির লেখক হলেন সরলা দেবী, অর্থাৎ সরলা দেবী চৌধুরানী। স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? উত্তর কাল নদী জলে। সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? উত্তর বুড়ো বটতলায়। এবার হচ্ছে শুদ্ধ বানানটি লেখো। তো শুদ্ধ বানান বলতে এখানে দেখো 4টে দেওয়া রয়েছে শব্দ, একই রকম কিন্তু রয়েছে প্রায়। তো এর মধ্যে থেকে বেছে তোমাকে লিখতে হবে। তো শুদ্ধ বানান এখানে হবে প্রথমটা যেটা দেওয়া রয়েছে, দেখো এই যে লিখে দিয়েছি, মোহরমোহ। ঠিক আছে, নেক্সট 9 নম্বর বলছে বর্ষামঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়? মূলত মনে রাখবে যে বর্ষামঙ্গল গান এটি কিন্তু শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। চিরদিনের কবিতার উৎস কি? উৎস হলো ঘুম নেই। কবি আত্রাই পদ্মা গঙ্গা নাকি শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? কবি আত্রাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। তো সন্ধ্যা সেখানে জড়ো করে কি? উত্তর হচ্ছে জনমত জড়ো করে সন্ধ্যা। মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তার কি হলো যে সেটা হচ্ছে মনের, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে মনের দৌড়ে। ঠিক আছে, এবারে এসএকিউ প্রশ্ন পাবো, দেখো 12টা দেওয়া রয়েছে যে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি। তো পর্ব ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর দেখবে সাবস্ক্রাইব অপশানের পাশে যে জয়েন বাটন রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট এই প্রশ্নগুলো দেখো, বলছে নোট বই পড়লে কি কি জানা যায়? নোট বই পড়লে কি কি জানা যায়? উত্তরে লেখো, নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলে আঠা লাগলে কেন আঙুল চটচট করে, গরুকে কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, এইসব ইত্যাদি বিষয়গুলো কিন্তু জানা যায়। 2, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ডই করেছেন? মানে কি সেই সাংঘাতিক কাণ্ডটা? যে পুরন্দর অন্য দেশের মেঘ তাড়িয়ে এনে সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টি ঝরিয়েছেন। 3, বলছে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কি? অধ্যক্ষের নাম হলো জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? এখানে কিন্তু যারা নিজেদের কাজের মধ্য দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে কথা বলা হয়েছে। গ্রামের পাশের মজা নদী কি করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। ঠিক আছে, নেক্সট যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি? সেটা আসলে ছিল সোনা টিয়ার মামুনির সিঁদুর কাঠি।
এটা কিন্তু তোমাদের মাকু থেকে নেওয়া হয়েছে। দেখবে মাকু থেকে আলাদা বাছাই করা কতগুলো প্রশ্ন সম্পূর্ণ মাকু থেকেই আলাদা করা হয়েছে দ্বিতীয় পর্বের জন্য। তো তোমরা প্লেলিস্ট থেকে বা প্রিভিয়াস ভিডিও থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। নেক্সট, জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? উত্তর, জাদুকর সোনাটিয়াকে কিন্তু দুটো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। এবারে ব্যাকরণ অংশ থেকে রয়েছে দেওয়া রয়েছে যে প্রথম যৌগিক শব্দ কাকে বলে? তো যৌগিক শব্দ হচ্ছে দুটো বা তার বেশি শব্দ একসাথে যখন যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরি করে, ঠিক আছে, এবং সেই নতুন শব্দের একটি স্বতন্ত্র অর্থ থাকে, তখন তাকে বলা হয় কিন্তু যৌগিক শব্দ। নেক্সট, যোগরূঢ় শব্দ কাকে বলে? দেখো, যে সমস্ত সমাস নিষ্পন্ন শব্দ তার সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকেই যোগরূঢ় শব্দ বলে। যেমন কি? যেমন পঙ্কজ, অর্থাৎ পঙ্ক হাইপেন দিয়ে জন যোগ ড, এটা জ, ঠিক আছে। তো শব্দটির প্রকৃতির প্রত্যয়জাত অর্থ হচ্ছে যাহা পঙ্কে জন্মে। এই পঙ্ক মানে কিন্তু আবার কাদা, মানে পদ্ম ফুল, পঙ্কজ অর্থাৎ পদ্ম ফুলের কথা বলা হয়েছে, যা পঙ্কে জন্মে। হাতির ওজন কত এবং তার গতিবেগ? হাতির ওজন 7,000 পাউন্ড এবং তার গতিবেগ হলো ঘন্টায় 25 মাইল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? এখানে মেঘচোর গল্পে কার্পভের যে মেয়ে অর্থাৎ অসীমার কথা বলা হয়েছে, এই অসীমাকেই কিন্তু স্পাই বলা হয়েছে। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। দেখো, সেম প্রশ্ন রয়েছে, এটা কিন্তু তোমরা এমসিকিউ পার্টের মধ্যেই পেয়েছিলে এই কোয়েশ্চেনটি। নেক্সট, 3 মার্কসের প্রশ্ন, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এগুলো 3 মার্কসের 3টে প্রশ্ন। দেখো, উত্তর করব আমরা। যে প্রথম প্রশ্ন, তার চলাফেরার ভঙ্গিটি বড় মজার। কার চলার ভঙ্গিটির কথা এখানে বলা হয়েছে এবং তা মজার কিভাবে? এটা কিন্তু কার দৌড় কদ্দূর এখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা একটা কমেন্ট করো, এই যে কার দৌড় কদ্দূর, ঠিক আছে, এটি কার লেখা? তো যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা সমাধান করি। দেখো, প্রশ্নটি সমাধান করি যে উদ্ধৃত অংশে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে অস্থায়ী বা ক্ষণিকের পা হিসেবে এগিয়ে দেয়, তারপর সেই দিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করেই বারবার ক্ষণিক পা বের হয় আর প্রোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়। এভাবেই অ্যামিবা অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যায় এবং অ্যামিবার এই চলার ভঙ্গিটি লেখকের কিন্তু মজার বলে মনে হয়েছে। নেক্সট, 2 নম্বরে রয়েছে এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? এটা কিন্তু তোমাদের নেওয়া হয়েছে মেঘচোর গল্প থেকে। তো কাকে কেন মেঘচোর বলা হয়েছে? দেখো, গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে, ঠিক আছে। কেন? কারণ তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে। প্রথম পার্টটা হলো। নেক্সট পার্টে দেওয়া রয়েছে যে তার মেঘ চুরির কৌশল সম্পর্কে লেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা লেখো এবার। যে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। তো এই পদ্ধতি তিনিই পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে এবং এভাবেই তিনি মেঘ চুরি করেন। 3, বলছে সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? ঠিক আছে, কোন গানের কথা এখানে বলা হয়েছে? এখানে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। তো সে গান কলকাতা শহরের হাটে জমবে না, মানে কবির কেন এমন মনে হয়েছে বা কবির এমন ভাবনা কেন? কারণ দেখো, শ্রাবণ মাসে বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে, আর সেই গান ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়েই গাইতে হয়, বেশি ভালো লাগে। তাই কবির মনে হয়েছে যে সে গান কলকাতা শহরের ভিড়ের মাঝে তেমনভাবে জমবে না, ঠিক আছে। নেক্সট, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। তো কোন রীতির কথা বলা হচ্ছে এবং এখানে কোন রীতির কথা বলা হয়েছে? আচ্ছা,
তো তখনকার বলতে স্বদেশী আন্দোলনের সময়কে চিহ্নিত করা হয়েছে। তখন যে কোনো স্বদেশী মিটিং মিছিল, প্রতিরোধ, প্রতিবাদ যাই হোক না কেন, কাজী নজরুল ইসলামের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা শুরু হতো। অর্থাৎ বক্তৃতার আগে গান হতেই হবে, এই রীতির কথাই এখানে কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এবার কবিতা পার্ট থেকে রয়েছে 3 মার্কসের প্রশ্ন। প্রশ্ন 1 বলেছে, আচ্ছা তার আগে আমি এখানে তোমাদের বলে দিই যে এই প্রশ্ন উত্তরের সম্পূর্ণ প্রশ্নপত্রটির যে ফ্রি পিডিএফ কোথা থেকে পাবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। এই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করো, তোমরা সরাসরি টেলিগ্রামে চলে যাবে। সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হও, জয়েন হয়ে যাও এবং সেখানে দেখো যে পিডিএফটি দেওয়া রয়েছে, সেই পিডিএফ ওপেন করো। দেখো একটা পাসওয়ার্ড চাইবে, এই ভিডিওর মধ্যেই এই পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া রয়েছে। এই পাসওয়ার্ডটি নিয়ে তোমরা পিডিএফের ওখানে পুট করলে তবেই কিন্তু পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতেই তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এবং তোমার বন্ধুদের মধ্যেও এটি শেয়ার করে দিও, তারাও অনেক উপকৃত হবে। পাশাপাশি এরকম প্রতিনিয়ত অন্যান্য বিষয়েরও যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো আলোচনা করব, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট 4 যেটা বলছিলাম যে বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি জানা যাবে। দেখো নোট বই পড়লে জানা যাবে যে জোয়ানের আরোকে ঝাঁজ কেন, পেট কেন কামড়ায়, লঙ্কা কেন ঝাল, তেজপাতা কেন তেজ, নাক কেন ডাকে, পিলে কেন চমকায়, দুন্ধুবি কি, অরণি কাকে বলে, মানে এই সমস্ত নানা বিষয়গুলোই কিন্তু জানা যাবে। 2 মুর ওরা কবিতায় তাদের মুর বলার কারণ কি? এটা স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মুর বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা তারা কিন্তু ভাবেনি। তো ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি, তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরাই মুর, কারণ তারা বুঝতে পারেননি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। 3 নম্বর, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। চিরদিনের কবিতা কবি একটি গ্রামের বর্ষা ভেজা দিনের ছবি তুলে ধরেছেন। সবুজ মাঠে ঘেরা গ্রাম, চলার পথ বলতে কেবল মাঠের মাঝখানের আল পথটুকুই রয়েছে। তো কাছেই জোড়া দিঘির পাড়ে রয়েছে তাল গাছের সারি। বর্ষাকালে গোটা গ্রাম যেন সবুজ ঘাগড়া পরে অতিথিকে স্বাগত জানানোর জন্য তৈরি থাকে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী, আর নদীটিতে অন্য সময় জল না থাকলেও এখন বর্ষার জলে ভরে উঠেছে। শাঁখের আওয়াজে এখানে সন্ধ্যা নামে, আর সকাল শুরু হয় পাখিদের গানে। বর্ষার প্রকৃতিকে স্বাগত জানিয়ে গ্রামের মাঠে সবুজ ফসল ফলতে শুরু করেছে। এই ফসলের মধ্য দিয়েই দুর্ভিক্ষ কবলিত গ্রামে নতুন প্রাণের ছোঁয়া লাগে। নেক্সট, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 3, এটা হচ্ছে মাকু থেকে নেওয়া রয়েছে। হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল? দেখো হোটেলওয়ালা কিন্তু সোনা টিয়াকে খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া আর ঝাঁটপাট দেওয়ার কাজ করতে বলেছিল, ঠিক আছে। আর গাছের ঘরে থাকতে, গাছের ধারে ছোট ঝর্ণায় চান কাপড় কাচা, বাসন ধুতে, এগুলো বলেছিল। এর জন্য কিন্তু কোনো তাদের পয়সা কড়ি যে লাগবে না সেটাও সে বলেছিল। 2 হোটেলওয়ালা কি কারণে শুরুয়াতে দাড়ি গোঁফ ফেলে দিয়ে রান্না করে? কারণ দেখো আগে হোটেলওয়ালা কি করতো, রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াক্থু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়ি গোঁফ খুলে সরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল, আর সেদিন সবাই সরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। আর সেই থেকেই কিন্তু হোটেলওয়ালা রান্নার সময় দাড়ি গোঁফ সরুয়াতে ফেলে দিয়ে রাঁধে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের 6 দাগে আরেকটা পার্ট রয়েছে, প্রবন্ধ রচনা 5 মার্কসের। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাই এখান থেকে করতে পারো। এক রয়েছে যে তোমার জীবনের একটি স্মরণীয় দিন, আর পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। তো
এই হয়তো সমস্ত প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি দেখবে সাবস্ক্রাইব অপশনের পাশে একটি জয়েন বাটন রয়েছে। জয়েন বাটনে ক্লিক করে তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো।